হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব যে তোমরা সবাই প্রত্যেকেই খুব ভালো রয়েছো। তো আমাদের আলোচনা চলছিল ইউনিট 1-এর সাব ইউনিট বি ন্যাশনাল এডুকেশন কমিশন, অর্থাৎ জাতীয় শিক্ষা যে নীতিগুলো, ন্যাশনাল এডুকেশন পলিসি। ঠিক আছে, ন্যাশনাল এডুকেশন পলিসি, ন্যাশনাল এডুকেশন কমিশন নয়, ন্যাশনাল এডুকেশন পলিসি, জাতীয় শিক্ষার যে বিভিন্ন নীতিগুলো। সেখানে আমাদের সিলেবাসে দুটো ছিল, 1986 এবং 2020। তার মধ্যে আমাদের আলোচনা চলছে 1986 মধ্যে আমরা 5টা অধ্যায় সম্পূর্ণ করেছি গত ভিডিওতে। তোমরা চাইলে পূর্ববর্তী ভিডিওগুলো এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া সমস্ত ভিডিওর একটা লিঙ্ক দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আর প্রথমেই বলে নিই, তোমরা যারা এই ভিডিওতে নতুন রয়েছে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকতে পারো। আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেখানে তোমরা যুক্ত হয়ে তোমাদের এই এডুকেশন সংক্রান্ত বিভিন্ন সমস্যাগুলোর সমাধান করে নিতে পারো খুব সহজেই। কারণ সেখানে তোমরা প্রশ্ন বললে সেটা কেউ না কেউ উত্তর দেবে, অথবা আমি যতটা সম্ভব তাড়াতাড়ি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সেখানে। তো যাই হোক, তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, যেহেতু 5টি অধ্যায় আমাদের পূর্ববর্তী ভিডিওতে কমপ্লিট হয়ে গেছিল, আজকে আমাদের 6 নম্বর অধ্যায়তে কি রয়েছে, অর্থাৎ এনইপি 1986 এর 6 নম্বর অধ্যায়। এই 6 নম্বর অধ্যায়ে কি রয়েছে? ষষ্ঠ অধ্যায় কি রয়েছে? কারিগরি শিক্ষা ও ব্যবস্থাপনা। তাহলে ষষ্ঠ অধ্যায়ের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে কি, কারিগরি শিক্ষা ও ব্যবস্থাপনা। তাহলে এই কারিগরি শিক্ষা ও ব্যবস্থাপনা এই ষষ্ঠ অধ্যায়ে রয়েছে। এই সম্পর্কে 1986 অর্থাৎ 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে কি বলা রয়েছে? 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে বলা হচ্ছে যে কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। আমাদের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেখানে প্রযুক্তির প্রবেশ ঘটাতে হবে। প্রযুক্তির প্রবেশ ঘটিয়ে উন্নত প্রযুক্তিবিদ্যার সাহায্যে আমরা যেন কারিগরি বিদ্যার উপর বিশেষ গুরুত্ব দিই, সে কথাটা বলার চেষ্টা করেছে জাতীয় শিক্ষানীতি 1986। তার পাশাপাশি বলেছে শিক্ষা ব্যবস্থাপনা। শিক্ষা ব্যবস্থাপনা বলতে বোঝায় একটা প্রতিষ্ঠানে যা যাবতীয় জিনিস রয়েছে, সেখানে শিক্ষক রয়েছেন, সেখানে শিক্ষার্থী রয়েছে, শিক্ষা সহায়ক উপকরণ রয়েছে, এই সমস্ত বিষয়গুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে শিক্ষা ব্যবস্থাকে পরিচালনার যে বিষয় সেটাই হচ্ছে শিক্ষা ব্যবস্থাপনা। ঠিক আছে, তো সেই শিক্ষা ব্যবস্থাপনা এবং কারিগরি এই দুটো বিষয়কে জাতীয় শিক্ষানীতি 1986 তার ষষ্ঠ অধ্যায় রেখেছে। এখানে কি বলার চেষ্টা করেছে? এখানে বলেছে যে পলিটেকনিক যে বিভিন্ন কলেজগুলো রয়েছে, সেই পলিটেকনিক কলেজগুলোতে এমনভাবে প্রথাগত শিক্ষা এবং প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে সমন্বয় সাধন করা হবে উন্নত প্রযুক্তির সাহায্যে, যেখানে নারী জাতি, পিছিয়ে পড়া বিভিন্ন সম্প্রদায়, তার পাশাপাশি বিভিন্ন অক্ষমতা সম্পন্ন যে শিশুরা রয়েছে তারাও যেন সেখানে শিক্ষা গ্রহণের সুযোগ পায়। এছাড়াও বলা হচ্ছে যে কম্পিউটার শিক্ষাকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হবে কম্পিউটার শিক্ষার উপর, যেখানে শিক্ষার্থীরা পরবর্তীকালে কম্পিউটার শিক্ষাকে পেশা হিসেবে তারা গ্রহণ করতে পারবে। এই জাতীয় শিক্ষানীতি 1986 ষষ্ঠ অধ্যায়ে বলা হচ্ছে যে নারীরা যেন এই কারিগরি শিক্ষায় গুরুত্বপূর্ণ জায়গায় যেতে পারে। নারীদের জন্য পৃথক হোস্টেলের ব্যবস্থা থাকবে, যাতে নারীরা থেকে পড়াশোনার সুযোগ পায়। এর পাশাপাশি তাদের জন্য হাতের কাজ থাকবে, এর পাশাপাশি তাদের জন্য খেলাধুলা থাকবে। এই সমস্ত বিষয়গুলো নারীদের জন্য রাখা হয়েছে, যাতে নারীরা প্রযুক্তিমূলক শিক্ষায় বা কারিগরি শিক্ষায় উৎসাহ বোধ করে। ঠিক আছে, এখানে জাতীয় শিক্ষানীতি 1986-তে বলা হচ্ছে যে আমাদের যে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, অর্থাৎ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট যে অ্যাডমিনিস্ট্রেশন যে রয়েছে, তার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তার দায়িত্বটা কি? তার দায়িত্বটা হলো এই কারিগরি শিক্ষা মানে কি? বৃত্তিমূলক শিক্ষা, হাতে নাতে কাজ করার যে ব্যাপারটা, তার সঙ্গে প্রযুক্তি। দেখো, প্রযুক্তিকে যদি আমি ঢুকিয়ে দিই তাহলে হাতে নাতে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? যেমন ধরো
যেমন ধরো বিভিন্ন যে চপার থাকে না, বা বিভিন্ন যে কি বলা যায়, বিভিন্ন ধরনের যে মিক্সচার মেশিনগুলো থাকে, সেগুলোতে কি হয়, আমরা যেমন মশলাগুলোকে হাতে তৈরি করতে যে সময় লাগে, মিক্সারের মাধ্যমে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে এই বিষয়টা হচ্ছে কারিগরি শিক্ষায় প্রযুক্তিকে ঢোকানোর মতো হয়ে যায় আর কি। কারিগরি শিক্ষা যেখানে হাতে নাতে কাজ করা হয়, এবার এই হাতে নাতে কাজ করাটার মধ্যে যদি আমি প্রযুক্তিকে ঢোকাই, তাহলে কি হয়, হাতে নাতে কাজটা অনেক তাড়াতাড়ি হয়। তাহলে এই প্রযুক্তিবিদ্যা, কারিগরি বিদ্যা এবং ব্যবস্থাপনা, এই তিনটার মধ্যে সমন্বয় সাধনের কথা বলেছে জাতীয় শিক্ষানীতি 1986। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়ে আমাদের এই কারিগরি শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থাপনা যে বিষয়টা রয়েছে তার উন্নয়ন ঘটাতে হবে। এছাড়াও কি, বর্তমান যে শিক্ষা ব্যবস্থা চলছে, যে শিক্ষা ব্যবস্থা আমরা গ্রহণ করছি, এই শিক্ষা ব্যবস্থার মধ্যেও প্রযুক্তির প্রবেশ ঘটাতে হবে। যেমন দেখো, বর্তমানে আমরা কম্পিউটারের মাধ্যমে পড়াশোনা করি, বর্তমানে আমরা মোবাইল, ল্যাপটপ এর মাধ্যমে পড়াশোনা করি। এছাড়াও অনেক স্কুলে রয়েছে প্রজেক্টর রয়েছে, মানে ওভারহেড প্রজেক্টর রয়েছে, তার মাধ্যমে পড়াশোনা করা হয়। তাহলে এগুলো তো সব প্রযুক্তি। তাহলে এগুলোকে ব্যবহার করা হচ্ছে কেন না, শিক্ষার্থীরা যাতে প্রবাহমান শিক্ষায় একটা প্রাণ অনুভব করতে পারে, একঘেয়েমি ভাবটা যেন তাদের মধ্যে না আসে, তারা যাতে শিক্ষা গ্রহণে উৎসাহ বোধ করে। তাহলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে জাতীয় শিক্ষানীতি 1986 এর এই কারিগরি এবং শিক্ষা ব্যবস্থাপনার স্তরে। এর পাশাপাশি রয়েছে কি বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা। বৃত্তিমূলক শিক্ষা তো আমি আগেই বলেছি যে হাতে নাতে কাজ করার যে ব্যাপারটা, সেখানে যেন সবার অংশগ্রহণ থাকে, শুধুমাত্র যে ছাত্ররা অংশগ্রহণ করবে তাই নয়, ছাত্রছাত্রী উভয় যেন সেখানে অংশগ্রহণ করতে পারে, তার কথা বলা হয়েছে। তাহলে এটা মোটামুটি ষষ্ঠ অধ্যায়ের আলোচনা। তাহলে ষষ্ঠ অধ্যায় এই বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তো এরপর আমরা দেখবো যে সপ্তম অধ্যায়। তো হয়তো তোমাদের মনে হচ্ছে যে স্যার বলে যাচ্ছে আর আমরা শুধু শুনে যাচ্ছি, কিন্তু এই যে পড়াগুলো, এগুলো হচ্ছে এইরকমই পড়া। তোমাদের কিছু বিষয় জানাবো, তোমরা সেগুলো মনোযোগ সহকারে শুনবে এবং সেগুলো মনে রাখার চেষ্টা করবে, কারণ এই পড়াগুলো হচ্ছে ঠিক এইরকমই। এখানে বিশেষ কিছু বলার জায়গা নেই। তো সে কারণে বিষয়গুলোকে আমি মোটামুটি জিস্ট আকারে তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা সেগুলো মনে রাখার চেষ্টা করো। আর এগুলো থেকে কিন্তু এমসিকিউ অবশ্যই আসে। তাহলে সপ্তম অধ্যায় কি রয়েছে? সপ্তম অধ্যায় যেটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হলো কি, শিক্ষা ব্যবস্থাপনার সক্রিয়করণ। শিক্ষা ব্যবস্থাপনার সক্রিয়করণ বলতে কি, আমি আগেই শিক্ষা ব্যবস্থাপনার কথাটা বলেছি যে শিক্ষালয়ে উপস্থিত বিভিন্ন সম্পদের সঠিক ব্যবহার করে শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করাকেই বলা হয় শিক্ষা ব্যবস্থাপনা। তো সেই শিক্ষা ব্যবস্থাপনার মধ্যে সক্রিয়করণ বলতে কি বোঝায়? তাহলে শিক্ষা ব্যবস্থাপনাটা যেন উন্নত উপায়ে হয়। এই শিক্ষা ব্যবস্থাপনাকে সক্রিয় করে তোলার জন্য যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে, সেটা এক নম্বর হচ্ছে শিক্ষামূলক যে পরিবেশ, সেটাকে বিধিবদ্ধ করে তুলতে হবে, সেটাকে নিয়ম শৃঙ্খলা যেন সেখানে থাকে। ঠিক আছে, নিয়ম শৃঙ্খলা বা ডিসিপ্লিন যে একটা ব্যাপার রয়েছে, সেটা যেন শ্রেণীকক্ষের মধ্যে দেখা যায়। এই জন্য শিক্ষার্থীদের পর্যাপ্ত স্বাধীনতাও দিতে হবে। এখানে শিক্ষার্থীরা তারা নিজের মতো করে নিজেদের মতামতকে প্রদান করতে পারবে, অর্থাৎ তারা নিজেদের মত যদি প্রদান করে, সেখানে যদি কোনো খামতি থাকুক বা ভুল থাকুক, সেটা শিক্ষকরা শিক্ষার্থীদের বলে দিতে পারবে। তার জন্য কি হয়, শিক্ষা ব্যবস্থাটাকে সঠিকভাবে সাজাতে হবে। তার জন্য প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, এই শিক্ষামূলক যে পরিবেশ, সেটাকে তার মান উন্নয়ন ঘটাতে হবে। এছাড়াও কি না, শিক্ষা ব্যবস্থার মধ্যে নিয়ম শৃঙ্খলা যে ব্যাপার, সেটাকে আনয়ন ঘটাতে হবে। নিয়ম শৃঙ্খলা যে বিষয়টা, তার আনয়ন ঘটাতে হবে। এর পাশাপাশি কি না, বিদ্যালয়ের মধ্যে কৃষ্টিমূলক কাজ, এবং কি কৃষ্টিমূলক মানে কি, যেখানে হচ্ছে তোমার মধ্যে যে নতুনত্ব রয়েছে, তোমাদের মধ্যে যে অভিনবত্ব রয়েছে, তুমি যে কোনো কিছু সৃষ্টি করতে পারো, সেই সেই কাজগুলোর ওপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এখানে হাতের কাজ হতে পারে, হাতের কাজ অর্থাৎ থার্মোকলের বিভিন্ন বাড়ি তৈরির কাজ থেকে শুরু করে বিভিন্ন ফল তৈরির কাজ থেকে শুরু করে যা কিছু হয় হাতের কাজ, সেটা কৃষ্টিমূলকের মধ্যে পড়ে যাচ্ছে।
এর পাশাপাশি থাকছে বিভিন্ন উৎপাদনমূলক কাজ, হাতে নাতে কাজ, যেগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা বৃত্তি অর্জন করতে পারবে, অর্থ উপার্জন করতে পারবে, তার উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তবে এই সকল উপর গুরুত্ব দিতে গিয়ে যেটাকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে শিক্ষার্থীকে অধিক পরিমাণে স্বাধীনতা দিতে হবে। শিক্ষার্থীদেরকে অনুকূল শিক্ষা পরিবেশ, অনুকূল শিক্ষামূলক পরিবেশ প্রদান করতে হবে এবং সেখানে শিক্ষকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে। ঠিক আছে, এটা মোটামুটি ভাবে আমাদের এই সপ্তম মধ্যে আলোচনা করা হয়েছে, যার মাধ্যমে আমরা শিক্ষা ব্যবস্থাপনাটাকে সক্রিয় করে তুলতে পারি। ঠিক আছে, তাহলে এগুলো মোটামুটি সপ্তম অধ্যায়। তাহলে সপ্তম অধ্যায়ের বিষয় আর কিছু নয়, শিক্ষা ব্যবস্থাটাকে যাতে সঠিকভাবে পরিচালনা করা যায় সেই ব্যবস্থাটার কথা এখানে বলা হয়েছে, সেই বিষয়টাকে এখানে তুলে ধরা হয়েছে। এখানে হচ্ছে উন্নত মানের শিক্ষামূলক পরিবেশ তৈরি করতে হবে, শিক্ষার্থীদের স্বাধীনতা দিতে হবে, নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে হবে, উৎপাদনীমূলক কাজের উপর গুরুত্ব দিতে হবে, কৃষ্টিমূলক কাজের উপর গুরুত্ব দিতে হবে, এই সমস্ত বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। তো এরপর আমরা যেটা দেখবো কি অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ে কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে? অষ্টম অধ্যায়ে যে সমস্ত বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে তাকে একটা অধ্যায়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই অধ্যায়টার নাম হলো শিক্ষামূলক বিষয়বস্তু এবং শিক্ষা প্রক্রিয়ার পুনর্গঠন। তাহলে অষ্টম অধ্যায়ে কি বলা হয়েছে? শিক্ষামূলক বিষয়বস্তু এবং শিক্ষা প্রক্রিয়ার পুনর্গঠন। শিক্ষামূলক বিষয়বস্তুটা কি? অর্থাৎ আমরা যে বিষয়গুলো নিয়ে পড়ছি, আমরা সাহিত্য নিয়ে পড়ছি, আমরা সংস্কৃতির বিষয় নিয়ে পড়ছি, আমরা বিভিন্ন ধরনের পাঠ্যপুস্তক নিয়ে পড়ছি, আমরা বিজ্ঞান শিক্ষা নিয়ে পড়ছি, আমরা গণিত নিয়ে পড়ছি, খেলাধুলো নিয়ে পড়ছি, তাহলে এগুলো হচ্ছে শিক্ষার বিষয়বস্তু। আর এগুলোকে কিভাবে পুনর্গঠন করা হবে সেটাই হচ্ছে শিক্ষা প্রক্রিয়ার পুনর্গঠন। ঠিক আছে, তাহলে এখানে আমরা যা যাবতীয় নিয়ে পড়াশোনা করছি সেই বিষয়গুলো এখানে আলোচনা হবে। দেখো এডুকেশনের বিষয়টা ঠিক এইরকম, যে এডুকেশন হচ্ছে এমন একটা বিষয় যেখানে যে তথ্যগুলো আমরা পাবো সেগুলো বাস্তবসম্মত, যার বাস্তবে প্রয়োগ রয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমাদের পড়তে হয়। সে কারণে এই বিষয়ের পড়াগুলো, এই বিষয়ের পড়াগুলো, বিশেষত এডুকেশনের পড়াগুলো খুব সহজে আমাদের মনে থাকে। মূলত এই কারণে আমরা বাস্তব ভিত্তিক। দেখো আমি পড়িয়ে দিয়ে গেলাম, সাপোজ আমি একটা মানচিত্রের কথা আমি মুখে জানালাম, আর একবার আমি ছবি দিয়ে দেখালাম, দেখবে যে ছবি দিয়ে যখন দেখালাম না তখন তোমাদের বিষয়গুলো ভালো মনে থাকবে। ঠিক সেরকমই আমাদের এই এডুকেশনের বিষয়গুলো বাস্তব থেকে নেওয়া, সে কারণে এগুলো খুব সহজে মনে থাকে। কিন্তু ইতিহাসের কথা ভাবো, আমরা নালন্দা বিশ্ববিদ্যালয় দেখিনি, কিন্তু যখন আমরা নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা আমরা ইতিহাসে পড়বো বা সেই প্রাচীন যুগের ঐতিহাসিক সভ্যতার কথা যখন আমরা জানবো, সেই প্রাগ ঐতিহাসিক, প্রায় ঐতিহাসিক, ঐতিহাসিক যুগ মানে আধুনিক যে ইতিহাস, তো সেগুলো আমরা যখন জানবো, সেগুলো যখন আমরা পড়বো, সেগুলো কল্পনা করে পড়তে হয় যে সেই এইরকম একটা জায়গা ছিল, সেখানে এইভাবে মানুষ বসবাস করতো। তাহলে এইরকম বিষয়গুলোকে কল্পনা করে পড়তে হয়। সে কারণে ইতিহাস যে বিষয়টা অনেক ক্ষেত্রে কি হয়, অনেকের ক্ষেত্রে কি হয় যে খুব ধীরে ধীরে তারা মনে করতে পারে বা দীর্ঘ অনুশীলনের প্রয়োজন হয়। কিন্তু এডুকেশনের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা, যে এটা খুব সহজে মনে থাকে আমাদের, কারণ এর মূল কারণ হচ্ছে এটা বাস্তব ভিত্তিক। তো সে যাই হোক, তাহলে বিষয়টা হচ্ছে কি যে শিক্ষামূলক বিষয়বস্তু। তো প্রথমেই যেটা রয়েছে কি সংস্কৃতি। সংস্কৃতি বলতে কি না, আমাদের যে সামাজিক রীতিনীতি, আচার আচরণ, প্রথা, লোকাচার লোকনীতি, যা সমস্ত কিছু রয়েছে, এই সমস্ত কিছুকে নিয়ে আমাদের সংস্কৃতি। এই সংস্কৃতির মধ্যে প্রযুক্তির আনয়ন ঘটাতে হবে, এই সংস্কৃতির মধ্যে প্রযুক্তিকে ঢুকিয়ে এই সংস্কৃতির মানোন্নয়ন ঘটাতে হবে, এবং এই সংস্কৃতি বা আমাদের এই যে সাংস্কৃতিক ঐতিহ্য এটা যাতে বজায় থাকে তার উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে এই জাতীয় শিক্ষানীতি 1986-তে। তাহলে এটা সংস্কৃতির উপর গুরুত্ব গেল। এরপরে যেটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে যে পাঠ্যপুস্তক। পাঠ্যপুস্তকের কথা বলতে গিয়ে জাতীয় শিক্ষানীতি 1986-তে বলা হয়েছে যে পাঠ্যপুস্তককে যথেষ্ট মনোবিজ্ঞান ভিত্তিক করে তুলতে হবে, এবং কি না পাঠ্যপুস্তকের গুণগত মান বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তার পাশাপাশি যেন প্রত্যেকটা বিদ্যালয়ে লাইব্রেরি, যেটাকে আমরা বলি গ্রন্থাগার, সেই গ্রন্থাগারের ব্যবস্থা যেন থাকে তার উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
এর পাশাপাশি গুরুত্ব দেওয়া হয়েছে কি প্রযুক্তিবিদ্যা। তাহলে দেখো, আমরা সংস্কৃতি জানলাম, আমরা জানলাম পাঠ্যপুস্তক বা গ্রন্থাগারের কথা জানলাম, তার পাশাপাশি আমরা জানবো কি প্রযুক্তিবিদ্যা। প্রযুক্তিবিদ্যাকে আমরা বলেছি সংস্কৃতিতেও প্রয়োগ করব, প্রযুক্তিবিদ্যাকে আমরা গ্রন্থাগার বা পাঠ্যপুস্তকের ক্ষেত্রেও প্রয়োগ করব, পাঠ্যপুস্তক বিন্যাসের ক্ষেত্রে প্রয়োগ করব। আবার এই পাঠ্যপুস্তকের ক্ষেত্রে বলা হয়েছে যে এই পাঠ্যপুস্তকে দেখো আমরা অনেক সময় চাই যে বিদেশের ঘটনাগুলো কি ঘটলো না ঘটলো সেগুলো যেন আমরা জানতে পারি, তাহলে বিদেশের বিভিন্ন বিষয়গুলোকে আমরা জানার চেষ্টা করি। তাহলে বিদেশের বিভিন্ন বিষয়গুলোকে জানতে হলে তার সেই বিদেশি বইগুলো পড়তে হবে। তাহলে কি দরকার, যে বিদেশি বইগুলোকে স্বদেশি ভাষায় অনুবাদ করার ব্যবস্থা করতে হবে, যাতে মানে আমাদের দেশীয় মানুষজন, মানে দেশের নাগরিকরা বিদেশি শিল্প, সাহিত্য, রীতিনীতি, সংস্কৃতি, ঐতিহ্য এগুলো সম্পর্কে সচেতন হতে পারে। ঠিক আছে, তাহলে এবার কি আমরা জানবো যে প্রযুক্তি। প্রযুক্তি দেখো প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োগ করা হয়। প্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে শিক্ষা ব্যবস্থার যে পরিচালনা, শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা অর্থাৎ শিক্ষার মূল্যায়ন থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থার যে যা যাবতীয় ক্ষেত্র রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে এই শিক্ষা প্রযুক্তিকে ব্যবহার করা হয়। তাহলে শিক্ষা প্রযুক্তিকে ব্যবহার করে আমরা শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন ঘটাতে পারি। এরপরে রয়েছে কি কর্ম অভিজ্ঞতা। কর্ম অভিজ্ঞতা বলতে কি বোঝায়, আমাদের হাতে নাতে কাজ। দেখো প্রত্যেকের মধ্যে কর্ম অভিজ্ঞতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটা শ্রেণীতে শিক্ষার্থীদের হাতের কাজ কিছু না কিছু থাকে, প্রত্যেকটা শ্রেণীতে, সে মাটির জিনিস তৈরি হোক বা বিভিন্ন থার্মোকল দিয়ে বিভিন্ন জিনিস তৈরি হোক বা তোমার ওই খেজুর পাতা দিয়ে কোনো কিছু তৈরি করা হোক, তাল পাতার কোনো কিছু জিনিস তৈরি করা হোক। তাহলে এই যে হাতের কাজগুলো কোনো না কোনো শ্রেণীতে, মানে প্রত্যেকটা শ্রেণীতেই কিছু না কিছু হাতের কাজ থাকে। তাহলে এই হাতের কাজগুলো কি করে, পরবর্তীকালে শিক্ষার্থী যদি মনে করে ওই হাতের কাজটাকে তার বৃত্তি হিসাবে নির্বাচন করতে পারে, তাহলে এই কর্ম অভিজ্ঞতাটাকে সে পরবর্তীকালে কাজে লাগাচ্ছে। তাহলে এই কর্ম অভিজ্ঞতার একটা বিশেষ গুরুত্ব রয়েছে জাতীয় শিক্ষানীতি 1986 মতে। অবশ্যই কিন্তু কর্ম অভিজ্ঞতার একটা যথেষ্ট গুরুত্ব রয়েছে। তুমি শিক্ষার্থী অবস্থায় যখন তুমি পড়াশোনা করছো তখন চাটা তৈরি, ঝাঁটা তৈরি, মাটির জিনিসপত্র তৈরি, মাটির খেলনা তৈরি ইত্যাদি নানান কাজগুলো যখন তুমি জেনে নিচ্ছ, পরবর্তীকালে তোমার পরিবারের প্রয়োজনে তুমি সেগুলো তৈরি করতে পারবে। তাহলে আগের কর্ম অভিজ্ঞতাটাকে তুমি এখানে প্রয়োগ করতে পারছো। তাহলে এই বিষয়গুলো। এরপরে যেটা রয়েছে যে পরিবেশ শিক্ষা। পরিবেশ শিক্ষার উপর এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। পরিবেশ শিক্ষা হচ্ছে এমন একটা জায়গা যেখানে কি হয়, শিক্ষার্থীরা পরিবেশ সম্পর্কে সচেতন হয়। জাতীয় শিক্ষানীতি 1986-তে বলা হচ্ছে যে পরিবেশ শিক্ষাকে একেবারে প্রথম শ্রেণী থেকে মাধ্যমিক মানে পর্যায় পর্যন্ত বাধ্যতামূলক করতে হবে, মানে ওখানে থাকবেই পরিবেশ শিক্ষা। এর মাধ্যমে কি হয় না, আমাদের যে জাতীয় পরিবেশ, মানে আমাদের যে দেশের যে জলবায়ু, আবহাওয়া, মানে আকাশ, যা কিছু আছে, ভৌগোলিক অবস্থা, সমস্ত কিছু সম্পর্কে যেন শিক্ষার্থীরা জানতে পারে, তারা যেন নিজেদের ভৌগোলিক অবস্থা, নিজেদের ভৌগোলিক পরিবেশ সম্পর্কে সচেতন হয়। এই জন্য পরিবেশ শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তার পাশাপাশি রয়েছে গণিত। জাতীয় শিক্ষানীতি 1986-তে বলা হচ্ছে যে গণিতের মধ্যে প্রযুক্তির প্রবেশ ঘটানোর কথা বলা হয়েছে। প্রযুক্তির প্রবেশ ঘটিয়ে গণিতের মানোন্নয়ন ঘটানোর দরকার, মানোন্নয়ন ঘটানোর দরকার, এটা অনুভব করেছে জাতীয় শিক্ষানীতি 1986-তে। যে গণিত যে বিষয়টা তার মানোন্নয়ন ঘটাতে হবে, গণিতকে আরো সুচারুরূপে ব্যবহার করতে হবে, গণিতের সঙ্গে সম্পর্কযুক্ত যে সমস্ত বিষয় রয়েছে সেগুলো বিদ্যালয়ে আলোচনার ব্যবস্থা করতে হবে। তাহলে শিক্ষার্থীরা বুঝতে পারবে যে গণিতের সঙ্গে কোন কোন বিষয় সম্পর্ক রয়েছে। দেখো গণিতের সঙ্গে কিন্তু ইতিহাসের সম্পর্ক রয়েছে, ইতিহাসে যে সাল তারিখগুলো ব্যবহার করা হয় সেখানে তো মনে করো হচ্ছে 1526, তাহলে 1526 যে সালটা বা 1857 বা 1757 বা 1900, 1800, এই যে সালগুলো, তাহলে এগুলো আমরা যখন ব্যবহার করছি এখানে আমরা অঙ্কের যে প্রয়োগ সেটা ঘটাচ্ছি, আর এটা হচ্ছে গণিতের অংশ। তারপর আমরা বিভিন্ন যে যুগগুলো রয়েছে তার যে পর্যায়গুলো দেখাচ্ছি সেখানে আমরা গণিতের ব্যবহার করছি। তাহলে ইতিহাসে হয়ে গেল। বাংলাতেও একই রকম, বিভিন্ন কবির যে জন্মসাল সেটা আমরা গণিতের প্রয়োগ ঘটাচ্ছি সেখানে। আমরা সকাল থেকে একেবারে ঘুমোতে যাওয়া পর্যন্ত, রাত্রি অ্যালার্ম দিয়ে ঘুমাই, সকালে অ্যালার্ম এর মাধ্যমে ঘুম থেকে উঠি, প্রত্যেকটা জায়গায় গণিতের প্রয়োগ রয়েছে। তাহলে গণিত যে সমস্ত বিষয়ের ক্ষেত্রে বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছে সেই সমস্ত বিষয়গুলোকে আলোচনা করতে হবে, এটা বলেছে এখানে। তাহলে এই বিষয়গুলো। তাহলে এর পাশাপাশি যেটা রয়েছে কি খেলাধুলা এবং হচ্ছে শারীরিক শিক্ষা। শারীরিক শিক্ষার উপর গুরুত্ব দিয়েছে জাতীয় শিক্ষানীতি 1986-তে। খেলাধুলার কথা বলা হয়েছে যে খেলাধুলার বিভিন্ন সরঞ্জাম,
ফুটবল খেলার জন্য যে একটা মাঠের প্রয়োজন হয়, ক্রিকেট খেলার জন্য একটা মাঠের প্রয়োজন হয়, ইনডোর আউটডোর গেম, এই সমস্ত বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এর পাশাপাশি শিক্ষার্থীদের যাতে শারীরিক অবস্থার উন্নতি ঘটে তার জন্য যোগ ব্যায়ামের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক দিকটা ঠিকঠাক থাকে, তার জন্য যোগ ব্যায়ামের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে খেলাধুলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, যোগ ব্যায়ামের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি যে বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, জাতীয় যুব সমাজের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে দুটো জিনিস রয়েছে, এনএসএস এবং এনসিসি। এনএসএস কি? এনএসএস এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল সার্ভিস স্কিম। যেখানে কি হয় এখানে যারা থাকেন তারা, এটা মূলত বিভিন্ন স্কুলে আয়োজন, মানে স্কুলে এনএসএস, স্কুল কলেজের ক্ষেত্রে বা বিভিন্ন বিদ্যালয়েও এর আয়োজন করা হয়। এনএসএস, আর একটা আমি বলে দিই, এনসিসি, ন্যাশনাল সার্ভিস স্কিম, আর এটা হচ্ছে ন্যাশনাল ক্যাডেট ক্রপ্ট। ঠিক আছে, ন্যাশনাল ক্যাডেট ক্রপ্ট। তাহলে এই দুটো জিনিস কিন্তু একটা ভাইটাল জিনিস যুব সমাজের ক্ষেত্রে। জাতীয় শিক্ষানীতি 1986-তে বলা হয়েছে যুব সমাজ এই দুটো জিনিসের মাধ্যমে সমাজ ব্যবস্থার উন্নয়ন ঘটাবে। এনএসএস এর মাধ্যমে কি হয় না, নাগরিকদের মধ্যে জাতীয় চেতনাবোধ, মূল্যবোধ, গণতান্ত্রিক বোধ, দেশের প্রতি মর্যাদাবোধ, এইগুলো গড়ে তোলার শিক্ষা দেওয়া হয়, যাতে এগুলো শিক্ষার্থীদের মধ্যে, ব্যক্তির মধ্যে গড়ে ওঠে, তার ব্যবস্থা করা হয়। আর ন্যাশনাল ক্যাডেট ক্রপ হচ্ছে, এটা হচ্ছে একটা সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী। এটা কি না, এটা আমাদের যে সামরিক বাহিনী রয়েছে না, বিভিন্ন আর্মি, মানে এটাকে আমরা বলতে পারি যে বিমান বাহিনী, নৌবাহিনী, ঠিক আছে, তারপরে আমাদের সেনাবাহিনী যারা রয়েছে, তাদের যে একটা ক্ষুদ্র সংস্করণ হচ্ছে এই এনসিসি। এই এনসিসির মূল মন্ত্র হচ্ছে ঐক্য এবং অনুশাসন, মানে শৃঙ্খলা, একতা এবং অনুশাসন। একতা এবং অনুশাসন হচ্ছে এই এনএসএস এর গুরুত্বপূর্ণ বিষয়। এনসিসি এর অর্থাৎ ন্যাশনাল ক্যাডেট ক্রপ্টের মূল বিষয়টা হচ্ছে কি, ঐক্য এবং অনুশাসন। তো সেগুলো বিষয় নয় এখানে। তাহলে এনএসএস এবং এনসিসি এগুলো কি করে না, আমাদের দেশের নাগরিকদের দেশের প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তুলতে, নাগরিকদের মধ্যে সার্বভৌমতা, বা আমরা যে একত্রিতভাবে কোনো কাজ করতে পারি, অর্থাৎ গণতান্ত্রিক বোধের জাগরণ, গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলা, সামাজিক মূল্যবোধ গড়ে তোলা, নৈতিক মূল্যবোধ গড়ে তোলা, তাহলে এগুলোর কাজ করে থাকে কি এনএসএস এবং এনসিসি। এনসিসি মূলত যেটা বললাম, এটা হচ্ছে সামরিক বাহিনীর দিকে বেশি বিষয়টা আর কি, এখানে সামরিক বাহিনীর কথাটা বেশি করে থাকে। কারণ কি, এখানে বললাম যে বিভিন্ন যে বিমান বাহিনী বা বিভিন্ন নৌবাহিনী, এছাড়াও যে বিভিন্ন পদাতিক যে সেনাবাহিনী রয়েছে, তাদের যে ক্ষুদ্র সংস্করণ সেটা হচ্ছে এনসিসি। এই এনসিসি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই এনসিসি চাইলে মানে দেশের বিভিন্ন সুরক্ষামূলক কাজে নিজেদেরকে অংশগ্রহণ করাতে পারে। ঠিক আছে, এনসিসি থাকলে তোমাকে বিভিন্ন জায়গায় তোমার সুযোগটা আগে হয়। ঠিক আছে, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এনসিসি এবং এনএসএস এই দুটোই কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে কেবল যুব সমাজের মানুষেরাই হচ্ছে এখানে অংশগ্রহণ করতে পারে, মানে ইয়ং জেনারেশনে যারা স্টুডেন্ট রয়েছে, ছাত্রছাত্রী, তারা এখানে অংশগ্রহণ করে আর কি। এই জন্য বলা হয়েছে যে যুব সমাজের একটা দায়িত্ব রয়েছে, তারা বিভিন্নভাবে সমাজকে উন্নত করার চেষ্টা করে। তো এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে কি, যে মূল্যায়ন ব্যবস্থার উন্নয়ন। মূল্যায়ন ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। মূল্যায়ন ব্যবস্থায় কি গুরুত্ব দিতে বলা হয়েছে, যে বহিঃ পরীক্ষার পরিবর্তে আভ্যন্তরীণ পরীক্ষার উপর গুরুত্ব দিতে হবে। নম্বর দানের পরিবর্তে গ্রেডিং ব্যবস্থা শুরু করতে হবে। গ্রেডিং মানে কি, এ প্লাস, ডবল এ, বি প্লাস, সি, ডি, তাহলে এইভাবে গ্রেডিং এর ব্যবস্থা করতে হবে। আর কি না, মূল্যায়ন ব্যবস্থাটাকে মনোবৈজ্ঞানিক করে তুলতে হবে। মাধ্যমিক স্তর থেকে সেমিস্টারের ব্যবস্থা করতে হবে, মানে সেমিস্টারের মাধ্যমে শিক্ষা প্রদানের কথা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের মূল্যায়ন ব্যবস্থার মানোন্নয়ন ঘটানোর কথা বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি 1986-তে। ঠিক আছে, এরপর আমরা যে জিনিসটার দিকে যাব, মানে এর পরবর্তী যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে কি নবমতম অধ্যায়, সেটা হলো শিক্ষক। আচ্ছা, নবম অধ্যায়। নবম অধ্যায় কি রয়েছে, শিক্ষক। এখানে জাতীয় শিক্ষানীতি 1986-তে বলা হয়েছে যে
শিক্ষকের যে বেতন, শিক্ষকের বেতন নির্ধারণ করা হবে তার সামাজিক দায়িত্বের উপর ভিত্তি করে। শিক্ষকের কি সামাজিক দায় দায়িত্ব রয়েছে, তার কি যোগ্যতা রয়েছে, তার উপর ভিত্তি করে শিক্ষকের বেতন নির্ধারণের কথা বলা হয়েছে। এছাড়াও বলা হয়েছে যে শিক্ষকের এক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে সমাজ পরিবেশে। তাছাড়া বিদ্যালয়ের পাঠ্যক্রম রচনা থেকে শুরু করে পাঠ্যপুস্তক নির্বাচন করা থেকে শুরু করে শিক্ষা পরিকল্পনা গঠন, মূল্যায়নের কাঠামো তৈরি করা, মানে মূল্যায়নটা কীভাবে নেওয়া হবে, সে সমস্ত ক্ষেত্রে শিক্ষকের এক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তাহলে সেগুলো পালন থেকে শিক্ষক কখনোই পিছু উঠবে না। অর্থাৎ নৈতিকতার যে বিষয়টা, তাহলে শিক্ষকের যে নৈতিক মূল্যবোধ সেটার উপরে গুরুত্ব দিতে হবে। আরও একটা জায়গায় বলেছে যে সমবেতন, যে শিক্ষকের মানে কোনো একটা মানে জায়গা, যেমন প্রাথমিক বিদ্যালয়ে সকল শিক্ষকের যেন সমান বেতন থাকে, উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে সকল শিক্ষকের যেন সমান বেতন থাকে। তাহলে সমবেতনের কথা বলা হয়েছে। এছাড়াও শিক্ষক শিক্ষণের উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এই জন্য যে বিষয়টার উপর গুরুত্ব দেওয়া হয়েছে জাতীয় শিক্ষানীতি 1986-তে, সেটা হচ্ছে কি এনসিটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এনসিটি কি, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। অর্থাৎ কি না, শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া শিক্ষণ যে সংস্থাগুলো রয়েছে, মানে আমরা যেটাকে বলি বিএড, যেটাকে আমরা বলি বেসিক বা ডিএলএড, তাহলে এই প্রতিষ্ঠানগুলোতে যে ধরনের শিক্ষা ব্যবস্থা, এগুলো হচ্ছে কি শিক্ষণ। মানে তোমাকে সরকারি চাকরি পেতে হলে, মানে মাস্টারি চাকরি পেতে হলে তোমাকে ওই ধরনের প্রশিক্ষণটা নিতে হবে। ওটাকে বলা হচ্ছে কি টিচার এডুকেশন। তাহলে এই শিক্ষণের ব্যবস্থা করে থাকে। শিক্ষণের মূল্যায়ন, শিক্ষণের পাঠ্যপুস্তক প্রদান, শিক্ষণের বিদ্যালয়ের মান উন্নয়ন, অর্থ অনুদান, সমস্ত কিছু দেখে হচ্ছে কি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। তাহলে এই সংস্থাটা, এর পাশাপাশি গুরুত্ব দেওয়া হয়েছে এসসিইআরটি অর্থাৎ কি স্টেট কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। তাহলে স্টেট কাউন্সিল কিসের জন্য? এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, গবেষণা মান উন্নয়নের জন্য। তাহলে গবেষণা এবং প্রশিক্ষণের জন্য আমাদের রাজ্য স্তরে একটা সংস্থা হচ্ছে এসসিইআরটি, যেটা কি কাজ করে না, যেটা হচ্ছে গবেষণার মান উন্নয়ন ঘটায়, তার পাশাপাশি শিক্ষণের সহায়তা করে। মানে প্রি সার্ভিস ইন সার্ভিস। মনে করো কোনো শিক্ষক চাকরি পেয়ে গেছে কিন্তু তার শিক্ষণের যে কোর্স সেটা করা হয়নি, তাহলে সেখানে তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ। বা অনেক শিক্ষক যারা শিক্ষকতার কাজ পায়নি, পাবে, বা তারা হবু শিক্ষক যদি দেখা যায়, তো তারাও যাতে শিক্ষামূলক প্রশিক্ষণটা পেতে পারে, তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে এসসিইআরটি। ঠিক আছে, এসসিইআরটি এটা কি বলতো, এটা হচ্ছে না রাজ্য স্তরে। আর এর আর একটা ভাগ রয়েছে যেটা জাতীয় স্তরে, সেটা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল, মানে এনসিইআরটি, ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। আর যেটা গুরুত্ব দেওয়া হয়েছে ডায়েট, ডিআইইটি, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ ডায়েট, ডিআইইটি, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এটা কিনা জেলা স্তরে। তাহলে দেখো রাজ্য স্তরের সংস্থা এসসিইআরটি, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। দেখো অফ আর ফরের মধ্যে বিশেষ তফাৎ নেই, তবে কিছুটা তফাৎ রয়েছে। তবে অফ আর ফরের জন্য বিশেষ কোনো মার্কস কাটে না সাধারণত। ঠিক আছে, মেনলি এখানে থাকে অফ। ঠিক আছে, এসসিইআরটির ক্ষেত্রে ন্যাশনাল তোমার স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, তবে কোনো কোনো জায়গায় দেখি ফর দেওয়া থাকে, কিন্তু অফটা করবে, বা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। আর এখানে হচ্ছে ডায়েটের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। তাহলে এখানে জেলা স্তরের যে শিক্ষার যে প্রশিক্ষণ, মানে জেলা স্তরে বিভিন্ন শিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলার কথা বলা হয়েছে, এবং জেলা স্তরে যে সমস্ত শিক্ষণ প্রতিষ্ঠানগুলো রয়েছে তার তত্ত্বাবধান করবে ডায়েট। তাহলে এগুলো হচ্ছে কি শিক্ষকদের জন্য।
মানে শিক্ষকরা যে শিক্ষাদান করছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে, তারা যাতে আরো ভালোভাবে উন্নত পর্যায়ে, উন্নত ভাবনায়, উন্নত মানসিকতায় তারা শিক্ষার্থীদের শেখাতে পারে, শিক্ষার্থীদের পড়াতে পারে, যাতে শিক্ষার্থীরা পরবর্তীকালে নিজেদেরকে নিজের মতো করে অন্যের সামনে তুলে ধরতে পারে। শিক্ষক যদি না সঠিকভাবে পড়াতে পারে তাহলে শিক্ষার্থীরা সঠিকভাবে শিখতে পারবে না, তাহলে শিক্ষার্থীরা কিভাবে নিজেদেরকে অন্যের সামনে তুলে ধরতে পারবে? পারবে না। তো সে কারণে শিক্ষকের ক্ষেত্রে মানে শিক্ষকদের প্রশিক্ষণের ক্ষেত্রে এই সকল সংস্থার উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি 1986-তে। ঠিক আছে, তাহলে এগুলো মোটামুটি শিক্ষকদের উপর। তাহলে দেখো আমরা মোটামুটি 4টা অধ্যায় আজকে আমরা জানলাম। তো আজকে এটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী যে অধ্যায়গুলো রয়েছে, আর 3টে অধ্যায় রয়েছে, একাদশ, দ্বাদশ, দশম, একাদশ, দ্বাদশ, দশম, একাদশ, দ্বাদশ, এই 3টে অধ্যায় রয়েছে, যেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করে ফেললে আমার জাতীয় শিক্ষানীতি 1986 কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা আশা করবো যে প্রত্যেকটা ভিডিও না মনোযোগ সহকারে একটু শোনো, বিষয়গুলোকে জাস্ট একটু বোঝার চেষ্টা করো, তাহলেই হবে। কারণ পরীক্ষাটা যেহেতু আমাদের এমসিকিউ বেশি হবে, তোমাদের শোনা কথাগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর বাড়িতে তোমার যে বইটা রয়েছে সেটা পড়ার আগে ভিডিওটা দেখো, তাহলে পড়ার পরে বিষয়টা একদম ক্লিয়ার হবে। কারণ পড়ার পরে ভিডিও থেকে কোনো লাভ নেই, কারণ তুমি পড়ার সময় বুঝতে পারবে না। আগে যদি ভিডিওটা দেখো তাহলে পড়ার সময় কিন্তু বিষয়গুলো বুঝতে পারবে যে এই জায়গায় স্যার এইটা বলেছিল, তাহলে এগুলো হচ্ছে মনে আসবে। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আর পরবর্তী ভিডিওতে অবশ্যই উপস্থিত থেকো।